আপনি যেহেতু পলিসি ও স্ট্র্যাটেজি অর্থাৎ নীতিগত এবং কৌশল বিষয়ে প্রধানমন্ত্রীকে সহায়তা দেন, মানে এক্স্যাক্টলি একটু জানতে চাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীকে ঠিক কি কি বিষয়ে আপনি উপদেশ দিয়ে থাকেন? সবগুলো বলা আসলে সরাসরি প্রকাশ্যে বলা যাবে না। আচ্ছা। প্রথমত আমি দুটো মন্ত্রণালয়ের সাথে এনগেজড থেকে কাজ করছি, সেগুলোর পলিসি স্ট্র্যাটেজি তো বটে, সেগুলোর এক্সিকিউশনের ক্ষেত্রেও কাজ করছি। আচ্ছা। এর বাইরে নিয়মটা হচ্ছে এরকম, মাননীয় প্রধানমন্ত্রী কখনো যদি বোধ করেন কোনো জায়গায় আমাকে এনগেজ করলে সুবিধা হবে, তিনি সেই স্পেসিফিক কোনো মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়ের বাইরেরও কথা বলছি, আচ্ছা। তিনি স্পেসিফিক কোনো মন্ত্রণালয়ের সাথে আমাকে সংযুক্ত করেন, আমি সেখানেও কাজ করি। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে এরকম, পানি সম্পদ মন্ত্রণালয়ে আমি কাজ করছি, আমাদের যে জয়েন্ট রিভার কমিশন আছে, আচ্ছা। সেটার একটা অ্যাডভাইজারি বোর্ড আছে, আমি সেই বোর্ডের একজন মেম্বার। ফলে যেটা হয়েছে, এই মন্ত্রণালয়ের অধীনে আমাদের জয়েন্ট রিভার কমিশন যে কাজগুলো করে, এটার মধ্যে তো যেমন ধরুন সম্প্রতি আলোচিত পদ্মা ব্যারাজ আছে, তিস্তা প্রজেক্ট আছে, যেটা এখন আসলে ব্যারাজ সহ হবে, আগে তিস্তা প্রজেক্টে ব্যারাজ ছিল না, এটা এখন নতুন করে মাননীয় প্রধানমন্ত্রী পানি রিটেইন করার জন্য ব্যারাজের কথা বলছেন, এগুলো, তারপর আমাদের গঙ্গা পানি চুক্তি, এগুলো নিয়ে কাজ করছি। এরকম আরো কিছু, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন বিষয় কৌশলগত দিকগুলো, নীতিগত দিকগুলো পরিষ্কার। তা আপনি আওয়ামী লীগ সরকারের আমলে এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়ও সরকারের বিভিন্ন নীতিগত এবং কৌশল পদ্ধতি প্রণয়ন নিয়ে অনেক সময় সমালোচনা করেছেন, অনেক সময় পরামর্শ দিয়েছেন। তো যেহেতু তখন সরকারে সরাসরি ছিলেন না, তো যারা নীতি নির্ধারণী পর্যায়ে ছিলেন তাদের সেই পরামর্শ শুনবার বাধ্যবাধকতা ছিল না। এখন যেহেতু আপনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এসব বিষয়ে, তো এই যে বাইরে থেকে পরামর্শ দিচ্ছেন এবং ভেতরে থেকে এখন পরামর্শ দিচ্ছেন, দুটোর মধ্যে পার্থক্য কতটুকু দেখছেন? এবং বাইরে থেকে যতটা সহজ মনে হয়েছিল সরকারের কার্যক্রম, ভেতরে এসে কি ততটা সহজ মনে হচ্ছে কিনা? সরকারের কার্যক্রম যথেষ্ট সহজ না, এটা সত্য কথা। কিন্তু আমি আবার একটা কথা এভাবে বলতে চাই, সরকারের কাজ করা যতটা কঠিন হবার কথা ছিল, এটা অনেক বেশি কঠিন হয়ে গেছে, বিকজ আওয়ামী লীগের মতো একটা মাফিয়া রেজিম ক্ষমতায় ছিল। আমি কথাটাকে কিন্তু মিন করে বলছি, মানে একটা প্রবণতা আমাদের আছে, আমরা যখন দায়িত্বে আসি আমরা প্রিভিয়াস যারা ছিল তাদেরকে দোষ দিই। কথাটা এই জন্য বলছি, একটা সরকার কিন্তু বিরাট ব্যাপার। একটা সরকারের মধ্যে একটা অংশ যারা নির্বাচনের পরে আসেন, রাজনৈতিক দল থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে টপ একটা অংশ, সরকার বাকি অংশ যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যিনি সিনিয়র সচিব, ক্যাবিনেট সচিব থেকে শুরু করে একেবারে সর্বশেষ পর্যায়ে যিনি সবচেয়ে জুনিয়র যিনি কর্মচারী আছেন, সবাই কিন্তু এত বড় এটার অংশ, প্রায় 20 লক্ষ মানুষ এরকমভাবে আছে। ওভার দ্য ইয়ার্স যখন একটা প্রথম দিকে ফ্যাসিস্ট, পরে মাফিয়া হয়ে যাওয়া একটা রেজিম ক্ষমতায় থাকে, সে কিন্তু সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলে, করতে হয়, প্রতিষ্ঠান ধ্বংস করে না ফেললে ক্ষমতায় টিকে থাকতে পারে না। সুতরাং সে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তার ব্যক্তিগত স্বার্থ এবং ক্ষমতা টিকিয়ে রাখার মতো করে তৈরি করে, সেটা পুলিশ হোক, সেটা ব্যুরোক্রেসি হোক, সবকিছু, সেনাবাহিনী হোক। ফলে আমরা এখন যখন কাজ করতে যাচ্ছি, আমি আবারও বলি, কিন্তু বাংলাদেশে এই জায়গা যে কখনোই অসাধারণ ছিল তা কিন্তু না। আমরা খুব ছোটবেলা থেকেই শুনি আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে, আমাদের অদক্ষতা আছে, আমাদের দুর্নীতি আছে, এগুলো সব ছিল। কিন্তু অভাবনীয় ব্যাপার ঘটেছে, যেটা আরো ধরুন 15 বছরে আমরা হতে পারতো যদি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকলে, এটা আমরা উন্নতির দিকে যেতাম ধাপে ধাপে। সেই উন্নতি তো হয়নি, সেটা অনেক পেছনে চলে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ফলে এখন যেটা দাঁড়ালো, আমি কাজ করাটা আরো কঠিন হয়ে পড়েছে বলে মনে করি। জনগণের ম্যান্ডেট আছে, তারপরও একটা সরকারের ভেতর থেকে কাজ করা, সরকারের বিধিবিধান আছে, নিয়ম আছে, আমলাতন্ত্র যেভাবে কাজ করতে অভ্যস্ত হয়েছে ওভার 15 ইয়ার্স, সেটার মানসিকতা পরিবর্তনের প্রশ্ন আছে। আমি অন রেকর্ডই বলি, সেদিনও এক জায়গায় বললাম, এভাবে যদি বলি, খেয়াল করুন, যে আমলাতন্ত্র এখন আছে, সে আমলাতন্ত্র 15 বছর কোনো নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সাথে কাজ করেনি। আওয়ামী লীগের প্রথম টার্মটাকে আমরা যদি নির্বাচিত মোটামুটি ধরেও রাখি, 2008 সালের নির্বাচন নিয়ে প্রচুর প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো নিয়ে আমি মনে করি তদন্ত হওয়া উচিত, কিন্তু ধরে নিলাম। কিন্তু 11 সাল থেকে যখন সে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, ইট ওয়াজ ভেরি ক্লিয়ার টু আস যে সে গায়ের জোরে ক্ষমতায় থাকবে। তাহলে এত বছর যারা এই রকম সরকারের সাথে কাজ করেছে, জনগণের ম্যান্ডেট পেয়ে, শুধু ম্যান্ডেট পাওয়া কিন্তু না, গণতান্ত্রিক ব্যবস্থা মানে আপনার ম্যান্ডেট পেয়ে এসছেন, 5 বছর পর আবার ম্যান্ডেট চাইতে যাবেন, এইরকম সরকারের সাথে কিভাবে কাজ করতে হয় খেয়াল করে দেখেন তো, ওনাদের অভিজ্ঞতা নাই। কি প্রবলেম ফেস করছেন এখন তাদেরকে হ্যান্ডেল করতে? আমি তাদের সামনেও বলছি, আসছি, এবার খেয়াল করেন, যিনি ওই টেনিওরের শুরুর দিকে কাজ করেছিলেন, মানে সিভিল সার্ভিসে ঢুকেছিলেন, তিনি আজকে মধ্যবর্তী অবস্থানে চলে গেছেন, তিনি ডিসি-এসপি লেভেলে চলে গেছেন, বা তার উপরে চলে গেছেন। তার মানে তার মাইন্ডসেট, সরকার বলতে কি বোঝে, সরকার কিভাবে কাজ করে, একটা গণতান্ত্রিক সরকার, জনগণের নির্বাচিত প্রতিনিধিত্বমূলক সরকার কি চায়, কিভাবে চায়, সেটার জন্য তার সেন্স অফ আর্জেন্সি কতটা, এটা ওনাদের নতুন করে জানতে। আমি তাদেরকে ব্লেম করছি না, এই মাইন্ডসেট তাদের গ্রুমিং কিন্তু হয় নাই।
আর যার এটা ছিল, ধরলাম যে আগে উনি আরো সিনিয়র মানুষ, আগে গণতান্ত্রিক সরকার দেখেছেন, কিন্তু 15 বছরে যদি আপনি এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যান, আপনার মধ্যে থেকে এগুলো চলে যাবে। সুতরাং আমি এই কথাটাই বলতে চাইছি, এটা একটু সময় নেবে, কিন্তু আমি বিশ্বাস করি তারাও রেজোনেট করতে শুরু করবে। কারণ 5 বছর পর আমি যা যা কাজ করতে চাই সেটা এক্সিকিউটেড হয়েছে, সেটার ভিত্তিতে আমি জনগণের সামনে আবার দাঁড়াবো, তো দাঁড়িয়ে আমাকে ভোট চাইতে হবে, তো সুতরাং তাদেরকে এটা করতে হবে। সো এই ধরনের একটা জটিলতার জায়গা আমি খেয়াল করছি, এবং আমি সমস্যা কাটছে এবং কাটতে হবে। রিসেন্টলি প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো, তো তার সেই সফর করা উচিত কি উচিত না, করলে কিভাবে করা উচিত, এই বিষয়ে কি আপনি তাকে কোনো কৌশলগত পরামর্শ দিয়েছেন কিনা? না, এই ব্যাপারে আমি কোনো পরামর্শ দেইনি, কিন্তু আমি মনে করি যে যা যা ঘটছে, যা যা করছি আমরা সরকারের দিক থেকে, এগুলো সোফার সঠিকভাবেই চলছে। খেয়াল করবেন, বাংলাদেশের পক্ষ থেকে এই সফর কোনোভাবেই কখনোই নাকচ করা হয়নি। এই সফর নাকচ করা হয়নি। এখন এই সফরটা কখন হবে, কিভাবে হবে, এর মধ্যে কি কি সংকটের জায়গা আছে, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে তার বিবেচনা করার অধিকার আছে। ভারত সফরে ডেকেছে, তাই তাড়াহুড়ো করে দৌড়ে চলে যেতে হবে, বাংলাদেশ ওই জায়গাটাই নেই। আমি আমার ব্যক্তিগত একটা প্রসঙ্গ একটু যদি তুলি, ভারতে একটা সফরে যাওয়ার সময় আমাকে কিছু সময় বাধা দেওয়া হয়েছে, হয়তো তারা বেশ অনেকটা সময় হতে পারতো যে তারপর তারা আমাকে, হতে পারতো না, সম্মত পরিকল্পনা সেরকমই ছিল তাদের, যেহেতু আমার বিষয়ে কিছু অবজারভেশন ছিল, তারপর তারা আমাকে যেতে দিতেন, কারণ পরবর্তীতে তারা সেই চেষ্টা করেছেন। কিন্তু এই যে দিচ্ছেন না তাই ফিরে আসবো, তারা হয়তো ভাবেননি বাংলাদেশ এভাবে চিন্তা করবে। সেই একই 15 বছরের মাইন্ডসেট কিন্তু তাদেরও রয়ে গেছে হয়তো। ঠিক একইভাবে ভারত ইনভাইট করছেন, ইন্ডিয়া ইজ ভেরি ইগার, তাদের আচরণে মনে হয় তারা যথেষ্ট আগ্রহী, দ্যাটস ফাইন। কিন্তু একই সাথে বাংলাদেশ থেকে দেখতে চাইবে আপনি শুধু মুখে এবং আচরণে করছেন নাকি অন্য কাজেও তার সদিচ্ছার প্রমাণ আছে। বাংলাদেশ যে জিনিসটাকে ইন্ডিকেট করেছে, একজন পালিয়ে যাওয়া মাফিয়া, তিনি শুধু পালিয়ে গেছেন তা না, তিনি সেখানে বসে তার একটা বিরাট দস্যুদের দল নিয়ে তিনি সেখানে আছেন। তিনি আছেন, তার পরের টায়ারের পরপর টায়ারের টপ কয়েকজন আছেন, নেতাকর্মী মিলে তো হাজার হাজার আছেন। শুধু সেটা না, তিনি সেখানে বসে বাংলাদেশে অস্থিরতা উস্কানি দিচ্ছেন, বক্তব্য দিতেন। শেষ পর্যন্ত তিনি সংবাদ সম্মেলন করেছেন 5 আগস্টে। সুতরাং বাংলাদেশ এটা রাইটলি দেখতে চাইছে যে আচরণেও এই মেসেজ ফ্রম দেয়ার সাইড আছে কিনা, যে তারা একটা, আমি এই শব্দটা খুবই বলি, একটা রিঅ্যালাইনমেন্ট চাইছেন কিনা। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্কে রিঅ্যালাইনমেন্ট লাগবে, কোনো রকম কোনো সন্দেহ নাই, এই দুই দেশ পরস্পরকে ইগনোর করে থাকতে পারবে না। এবং বাংলাদেশ সরকার এটা বলেও নি, কোনোভাবেই বলেনি। একটা সামাজিক মাধ্যম লেভেলে বা ভারতের মিডিয়াতেও দেখছি কোথায় আগে সফরে গেলেন, কোথায় পরে গেলেন, এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে। এগুলোর খুব বেশি ভ্যালু আছে বলে আমি মনে করি না। আপনি যেখানেই যান না কেন, সময় সুযোগ মতো যাবেন, এবং অন্য রাষ্ট্রের সাথে নিজ রাষ্ট্রেরও কি কি প্রয়োজন আছে, কি কি সুযোগ সুবিধা আছে, আমি কি কি পেতে পারি, সেই হিসাব বা বিবেচনা করেই যাওয়া হবে। সুতরাং বাংলাদেশ সরকার খুবই রাইটলি এই সিদ্ধান্তটা নিয়েছে। আমি যেটি দেখছি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দুটো শর্ত রেখেছেন, জি, এবং তার একটি হচ্ছে দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা সহ অন্যান্য পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো এবং শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে হস্তান্তর। ভারত বলছে শেখ হাসিনার প্রত্যর্পণ আদালতের উপর নির্ভরশীল এবং এটা অনেক সময় লাগবে। তাহলে কি বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে প্রধানমন্ত্রী আসলে ভারত সফর করছেন না? আমি সেভাবে মনে করি না। শর্ত দেওয়া মানেই যে সেটা শেষ হয়ে গেল তা না। আমি শর্ত দিয়েছি, শর্ত দেওয়া মানে এবং শর্তের এক ধরনের আলোচনাও হতে পারে। ভারত সরকার, আমি শেখ হাসিনার প্রত্যর্পণ তো তারা যেটা তাদের ভাবগতিতে, যেটা আমি বুঝতে পারছি যে সম্ভব না এখন কোনোভাবেই না, যেহেতু আইনগত বিষয় তারা টেনে এনেছে। হতে পারে, কিন্তু সেটাও যদি হয়, তারা এই ব্যাপারগুলো বানিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করবেন, এবং আমি আশা করি করছেন। খেয়াল করব আমরা, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য বাংলাদেশ বলে যাচ্ছে, লিখিতভাবে এই সরকারও বলেছে, আগে সরকারও বলেছে, এই সরকারও বলেছে। তারপরও বাংলাদেশ কোনটায় সবচেয়ে বেশি রিয়াক্ট করলো খেয়াল করবেন, 5 আগস্টে তার সংবাদ সম্মেলনে। মানে আমি একটা অপরাধীকে এনে তাকে বিচারের অধীন করতে চাই এবং তাকে হ্যান্ড ওভার করতে বলছি, ঠিক আছে আপনি সেটা করেন। আমি ভারতের পয়েন্ট থেকে বলছি। খেয়াল করবেন, ডক্টর ইউনূস স্যার একটা ইন্টারভিউতে বলেছিলেন, এটা আমার ভালো লেগেছিল। তিনি এভাবে বলেছিলেন যে তাকে আমরা চাই যে প্রসেস হোক, সেই প্রসেসে চাই, কিন্তু ভারতকে এটা নিশ্চিত করতে হবে দেশে ফেরার, মানে এক্সট্রাডাইট করার আগ পর্যন্ত শি মাস্ট কিপ হার মাউথ শাট, তাকে মুখ বন্ধ রাখতে হবে এবং ইন্ডিয়াকে এটা নিশ্চিত করতে হবে। তাহলে সমস্যাটা বেঁধেছে কিন্তু অনেক বেশি ওই জায়গাতে এসে, আপনি রীতিমতো একটা সংবাদ সম্মেলন করছেন, ওখানে সাংবাদিকরা প্রেজেন্ট আছে, প্রশ্ন করছেন, তিনি সেই প্রশ্নের জবাব দিচ্ছেন,
মিথ্যাচার করছেন বাংলাদেশ নিয়ে, এই দেশের সরকার নিয়ে, সবকিছু নিয়ে। ভারত সরকার সেটা ওন করেননি, বলেছেন তাদের পরবর্তী ব্রিফিংয়ে বলেছেন, উইচ ইজ রাইট, যে তারা এই সরকারকে ন্যায্য বৈধ সরকার বাট বাংলাদেশ আগে কিন্তু তাদেরকে ঝুঁকির কথা জানিয়েছে। অবশ্যই অবশ্যই। এবং আবারও বলছি, এই মানুষটা বাংলাদেশে এই মারাত্মক মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছে সেখানে, এবং এই রকম বিচার তার আছে, তাকে আনা হচ্ছে না। ফলে আমি যেটা মনে করি সেটা হলো এই, যে আমি শর্তগুলো দিয়েছি, সবসময় একটা কথা মনে রাখতে হবে, নেগোসিয়েশন কোনোদিন খুবই হার্ড অ্যান্ড ফাস্ট না, একেবারে এটা না হলে কিছু হবে না, আচ্ছা, এরকম হয় না। তার মানে এখানে স্পেস আছে। আমি ডিপেন্ড করবে তারা আসলে কিভাবে বাংলাদেশের সাথে এনগেজ করছেন, নেগোশিয়েট করছেন। যেসব আলোচনা আমরা সামনাসামনি দেখছি ব্যাকডোরে, এটা কথাবার্তা দ্বিপাক্ষিক ভাবে হলে, দুই পিএম লেভেলে হলে একটু আগাবে না? আমি পিএম লেভেল পরে, পিএম লেভেলের আগে আসলে কতগুলো জিনিস সেটেল হতে। একটা কথা মনে রাখা দরকার, অনেক ক্ষেত্রেই পিএম লেভেলে যে আলোচনা হয় সেটা এক ধরনের আনুষ্ঠানিকতা। বাংলাদেশের সাথে তো আসলে আরো অনেকগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো নিয়েও কথা হবে। যেমন এই বছর এই গঙ্গা পানি চুক্তি শেষ হচ্ছে, গঙ্গা পানি চুক্তি এতদিনও যেভাবে ছিল, সেই পানি চুক্তিও আমাদের ন্যায্য হিস্সা যেটা নিশ্চিত করার কথা সেটাও পাওয়া যায়নি, বা চুক্তির যে ফরম্যাটে ছিল, পানির ভাগাভাগি যে থিওরিতে ছিল, সেটাও বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের স্বার্থের অনুকূল না। এরকম অভিন্ন নদীর আরো অনেকগুলোর পানির আলোচনা, তিস্তা চুক্তির কথা আছে, আমাদের ট্রেড ডেফিসিট নিয়ে আলোচনা আছে, এবং শেখ হাসিনার পতনের পর আমাদের কিছু ল্যান্ড বেসড আমাদের ট্রেডিংয়ে কিছু ব্যারিয়ার তৈরি হয়েছে। সব কিছু নিয়ে তো আসলে আলোচনা, আমি অনুমান করে আলোচনা হচ্ছে, এগুলো আগেই হতে হয়। দুই প্রধানমন্ত্রীর আলোচনায় এগুলো নিয়ে শেষ আলোচনা হয়, ব্যাপারগুলো আসলে মোটামুটি এইরকম না। যেটা নিয়ম বেসিক সেটা হচ্ছে দুই প্রধানমন্ত্রীর হয়ে তার একটা নেগোসিয়েশন টিম থাকে। ধরুন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়েই আলোচনা করবেন, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও ব্যাপারটা এভাবে করবেন। তো সেভাবে এখন ভারত যেভাবে বলছে, দুই প্রধানমন্ত্রী বসলেই, বা তাদের হাই কমিশনার যেভাবে বলছেন, ব্যাপারটা এটা সঠিক পথ না। ওকে, আমি কিছুদিন আগে সালাউদ্দিন সাহেব অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে বলতে শুনলাম, আমি দর্শকের সুবিধার্থে কোট আনকোট করছি, তিনি বলছে আমরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো, তার মানে এই নয় যে আপনারা হাসিনা কার্ড খেলবেন, আবার বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও চাইবেন। এ দুটো বিষয় একেবারে বিপরীতমুখী। বাংলাদেশ কি এখন ভারতকে তীব্রভাবে অবিশ্বাস করছে? আমি অবিশ্বাস করছে এভাবে বলবো না, কিন্তু তাদের আচরণে সেই রকম এক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। আমি মুখে যা বলছি, মানে ধরুন আমরা এভাবে যদি দেখি, ইন্ডিয়া সরকার যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সফরের জন্য নিতে চাইছেন, তারা আন্তরিক এবং সিরিয়াসলি চাইছেন, এটা একদিকে আপনার মনে হবে। অপরদিকে আপনি এমন একটা কাজ করতে অ্যালাউ করছেন এমন একজনকে, যাকে নিয়ে আমাদের প্রচন্ড রকম সমস্যা আছে। আপনি খেয়াল করবেন, ইন্ডিয়া রাইটলি একটা কথা বলেন যে বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের দিক থেকে কখনো ভারতের নিরাপত্তা পরিপন্থী কোনো কিছু যেন না হয়। এটার সাথে অ্যাগ্রি করি এই বক্তব্য। আমি পাল্টা যদি বলি, বাংলাদেশেরও কি একই জিনিস চাওয়া উচিত না? আমার রাষ্ট্রের সিকিউরিটি ডিসরাপ্ট করে এমন কোনো এলিমেন্ট ভারতে থাকতে পারে না। আমি এটা শুধু আমাদের পার্বত্য অঞ্চলে যারা করার চেষ্টা করছে তারা ভারতের যাচ্ছে কি যাচ্ছে না সেই আলোচনা করছি না। শেখ হাসিনা বাংলাদেশের একটা আস্ত সিকিউরিটি থ্রেট হয়ে বসে আছে, তার সাথে হাজার হাজার নেতাকর্মী আছে, তারা সেখানে বসেছে, এবং উনি ওখানে বসে প্রকাশ্যে বাংলাদেশে ভায়োলেন্স ইনস্টিগেট করেছেন, তার এই 5 তারিখের আগের বক্তব্যে আছে। তো সেটা যদি হয়, আমার সিকিউরিটি থ্রেটকে এন্টারটেইন করা হচ্ছে টু সাম এক্সটেন্ট, এই ইন্টারপ্রিটেশন যদি কেউ করেন, উইল ইট বি দ্যাট রং? ফলে মানে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছেন যে একটা কার্ড খেলার প্রবণতা ইন্টারপ্রিট করা যেতে পারে, তার চাইতে জরুরি কথাটা বলছি, আন্তরিকতা প্রতিটা জায়গায় একসাথে আন্তরিকতা হতে হবে। ব্যাপারটা এরকম হওয়া উচিত না। আমার একটা উদাহরণ মনে পড়লো, মমতাজুদ্দিন আহমেদের একটা ফানি গল্পের বইতে এরকম ছিল যে এক রানী কলা খেতে খুব পছন্দ করেন, তো ওই রাজ্যে কলা গাছ নেই। এখন রাজা অনেক খুঁজে খুঁজে এক রাজ্য পেলেন, যে রাজ্য থেকে কলা আনা হতো তার জন্য, তো ওর কাছে গেলেন যে আমাকে একটু কলা গাছ দাও। তো ওই রাজ্যের রাজা চিন্তা করলেন, আচ্ছা কলা তো আমি এক্সক্লুসিভ ছিলাম, ওকে যদি কলা গাছ দিয়ে দেই তাহলে তো ও যদি অনেক কলা হয়ে যায় আমার তো ডিমান্ড কমে যাবে। তো বললো ঠিক আছে, রাজার সাথে সম্পর্কের স্বার্থে বললো ঠিক আছে আমি কলা গাছ দেবো, কিন্তু সাথে একটা বানর নিতে হবে, মানে কলা গাছ যেন খুব না বাড়ে, কলা গাছও থাকবে কিন্তু বানর কলা কমিয়ে রাখবে খেয়ে। সো গাছ দিলাম, সাথে একটা বানর দিলাম, এটা হলে আসলে জিনিসটা প্রবলেম্যাটিক হয়ে যায়। সো এই আচরণের ক্ষেত্রে এই ধরনের একটা ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে, এবং আমি বিশ্বাস করি, আবার আমি এটা মনে করি না ভারতের মতো এরকম একটা রাষ্ট্র এই নতুন বাস্তবতা বুঝতে পারছে না, এবং এটা যত দ্রুত তারা বুঝতে পারেন। কারণ আমরা যেটা ভেবেছিলাম এই সরকার শপথ গ্রহণ করার পর থেকে এই রিঅ্যালাইনমেন্ট দ্রুত হবে, কারণ এটা তাদের মুখেই ছিল। ডক্টর ইউনূসের সরকারের সময় তারা বলছিলেন যে এটা স্বল্পমেয়াদী সরকার, এটার অনেক রকম পাওয়ার সেন্টার আছে, আমরা বুঝতে পারছি না কার সাথে এনগেজ করতে হয়, রাদার আমরা নির্বাচিত সরকারের সাথে করব, সবই বললেন। কিন্তু আমরা পরবর্তীতে যেহেতু সেটা হলো না, আমরা আশা করতে চাই আর বেশি দেরি না করে তারা এই ব্যাপারগুলো বুঝতে পারবেন। আর দুটো রাষ্ট্র যখন এনগেজ করবে, কার মূল সেন্সিটিভিটি কোন জায়গায়, হতে পারে শেখ হাসিনা সার্ভড ইন্ডিয়া লট,
হতে পারে, তাকে তার আশ্রয় দিয়েছেন। ভারতে দেখলাম দলমত নির্বিশেষে তাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ঐক্যমত্য আছে, মানলাম। কিন্তু যখন আপনি আরেকটা রাষ্ট্রের সাথে এনগেজ করবেন, যিনি এখানে মারাত্মক রকম একটা মানবতা বিরোধী অপরাধ করে পালিয়েছেন, এবং এটা শুধু জুলাইতে না, আমরা যদি এই রাষ্ট্রকে ধ্বংস করার আলাপ করলাম 15 বছর ধরে যা যা হয়েছে তা করে গেছেন। সো আমাদের সেন্সিটিভিটি আছে শেখ হাসিনা নিয়ে, এটা তাদেরকে ফিল করতে হবে। আমি রিসেন্টলি ভারতের একজন সাবেক কূটনীতিক, সিনিয়র কূটনীতিক বিনা সিকটির একটা ইন্টারভিউ করছিলাম। আমি আবার দর্শকের সুবিধার্থে ওনাকে কোট আন কোট করি। তিনি শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরকে যুক্ত করার বাংলাদেশের যে বিষয়টি, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় যেই প্রতিক্রিয়াটি দেখেছিল তাকে অত্যন্ত রূঢ় এবং ঔদ্ধত্যপূর্ণ এই শব্দ দুটি ব্যবহার করেছেন, এবং তিনি বলেছেন যে এ ধরনের বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়। এবং তারপর তিনি বলেছেন যে তারেক রহমানের ভারত সফরের জন্য সময়টা খুবই সীমিত, এবং এই যে বাংলাদেশের দুটি শর্ত দিয়ে দেওয়া বা শর্তগুলো দিয়ে দেওয়া তাকে একেবারে অপ্রয়োজনীয় এবং কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলছেন। এ ধরনের বক্তব্যগুলোকে আপনি কিভাবে দেখেন? আপনি যার নাম বললেন আমি আর নাম বলছি না, এরকম আরো 3 জন মানুষ অন্তত আছে, নামগুলো আমার মুখস্থ আছে, যারা একটা সময় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গেছেন, তিনিও তাই ছিলেন। তাদের বক্তব্য শুনে আমি খুব অবাক হই যে বক্তব্যগুলো আওয়ামী লীগের কেউ দিচ্ছে কিনা। এটা এখন না, এটা ইনফ্যাক্ট ইন্টারিমের সময় থেকে আমি দেখেছি, বা তার আগেও যখন নির্বাচন নিয়ে বাংলাদেশের নানান কথাবার্তা হচ্ছে, শেখ হাসিনার মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরা কথা বলছি, তখনও আপনি যার নাম বললেন ইনি সহ আরও 3 জন, তারা ক্রমাগত চেষ্টা করেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করে যাওয়া। সুতরাং উনি যেটা বললেন এটাকে আমি একেবারেই ধর্তব্যের ব্যাপার মনে করি। তবে একটা শব্দ নিয়ে আমার একটু কথা আছে, ঔদ্ধত্যপূর্ণ। রূঢ় এবং উদ্ধত্যপূর্ণ। ঠিক আছে, রূঢ় এবং উদ্ধত্যপূর্ণ। আমি মনে করি স্টেটমেন্টটা স্ট্রং ছিল, আর ঘটনাটা একটা স্ট্রং স্টেটমেন্ট ডিজার্ভ করে, এটা খুব জরুরি কথা। দ্বিতীয় কথা হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ ওনার মনে হতে পারে। হতে পারে কেন জানেন? ওই যে বললাম 15 বছর আপনি কেমন বাংলাদেশকে দেখেছেন? 15 বছর এমন একটা বাংলাদেশকে দেখেছেন যে দেশের প্রধানমন্ত্রী মাথা নিচু করে বসে থাকেন ইন্ডিয়ার সামনে বা আরও দেশগুলোর সামনে, রাষ্ট্রের স্বার্থ বা অন্য কোনো কিছুর বিনিময় ছাড়াই। এটা কিন্তু শেখ হাসিনার দোষ শুধু তা বলছি না। আমরা যদি ডিসাইড করি কোনো দিন, রিপিট, যে আমরা নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকবো, তখনই দেখবেন আমার মাথা হেঁট হওয়া শুরু হবে, কারণ তখন আমাকে ক্ষমতায় থাকার জন্য এই বৃহৎ শক্তিগুলোর সাথে কম্প্রোমাইজ করতে হবে। ফলে তিনি বাংলাদেশের সরকার প্রধানের বা সরকারের যে স্টেটমেন্ট দেখে অভ্যস্ত, সে তুলনায় আমাদের স্টেটমেন্টটা কি ঔদ্ধত্যপূর্ণ ছিল? উত্তর হচ্ছে না, এটা স্ট্রং, আমি এটা মানি। একটা স্ট্রং স্টেটমেন্ট একটা রাষ্ট্র দিতে পারে তো, যদি সেটা ডিজার্ভ করে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা করতে পারে। কিন্তু ওই যে বললাম, উনি তো মানে দাসসুলভ রিয়াকশন দেখে অভ্যস্ত, দাসসুলভ আচরণ দেখে অভ্যস্ত। ফলে সাধারণ আচরণটা এখন তার কাছে তার মানদণ্ডে ঔদ্ধত্যপূর্ণ হয়ে গেছে। এটা ভারতের অনেকের মধ্যে আছে। আবার একই সাথে আমি যোগ করতে চাই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াতে অনেক কমেন্টেটর কিন্তু ভারত যেভাবে আচরণ করছে এটার বিরুদ্ধে কথা বলছেন, যে শেখ হাসিনাকে স্পেয়ার করেই, তাকে কন্টেইন করেই বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারটা ইন্ডিয়াকে মেনে নিতে। আমি বেশ কিছু এডিটোরিয়াল দেখেছি লিডিং নিউজ পেপারসে, আমি বেশ কিছু অপিনিয়ন দেখেছি যারা এগুলো লিখছেন এবং বলছেনও অনেকেই। তো ওইটাও এখন বরং আস্তে আস্তে আমি সেটাকে মেইন স্ট্রিম হয়ে উঠতে দেখছি, শেষ একটা প্রশ্ন করে বিরতিতে যেতে চাই। তারেক রহমান সব মিলিয়ে শেষ নাগাদ কবে যেতে পারেন আসলে ভারতে? সম্পর্কে কি কোনো তথ্য দেওয়া যায়? না, এটা আসলে কোনো স্পেসিফিক সময় বলা কঠিন হবে। এবং বিনা সিকটি যে বলছেন সময়টা খুব সীমিত, আসলে কি খুব সীমিত? আমি সীমিত হওয়ার কোনো কারণ দেখি না। এটা আবার একটু বলে রাখা ভালো, জনাব ত্রিবেদী হাই কমিশনার একটা কথা বলছেন যেটা আমরা খুব বলতাম, উনি এবার দেশে আসার পর কথাটা বলেছেন। না, আগে শুধু আমাদেরকে বলা হতো আমরা এতই দুর্বল যে আমরা ইন্ডিয়ার সাথে স্লেভ হিসেবে থাকাই ভালো হবে, বিকজ ওই যে সেই বিখ্যাত উক্তি জিও পলিটিক্সের, আপনি বন্ধু পরিবর্তন করতে পারেন কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারেন না। কথাটা কিন্তু উল্টা দিক থেকেও সত্য, এটাও বুঝতে পারতে হবে। আমরা যেমন পারবো না, তারাও পারবেন না। সো ত্রিবেদী কিন্তু এই কথাটা নিজে বলেছেন। সেই প্রসঙ্গে আমি বলছি, সময় মানে খুবই সীমিত, না হলে আর হবে না, এটা হবার কোনো কারণ নেই। ভারত বাংলাদেশের সাথে আমাদের যেমন আমাদের স্বার্থ আছে, কিন্তু আমরা এনগেজ করতে চাই লজিকলি এবং আমাদের স্বার্থ নিশ্চিত করে। ভারতের এই চাওয়াটা থাকবেই, এটা থাকা উচিতই হতো। ভারতের ইস্যু নিয়ে অনেক কথা হচ্ছিল, আর একটাই ভারত নিয়ে প্রশ্ন করতে চাই। ভারত সম্পর্কে একটি অভিযোগ আপনারাও করে থাকেন, অনেকেই করে থাকেন, যে ভারতের সাথে গেল সরকার সমতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়নি এবং দেশ এবং জনগণের কথা না ভেবে জাতীয় স্বার্থকে ক্ষুণ্ণ করে অনেক কর্মকাণ্ড পরিচালনা করেছে। তা আপনারা কি এমন কোনো তালিকা করেছেন যে স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কি কি চুক্তি ভারতের সাথে বাংলাদেশের হয়েছে, সেই চুক্তিগুলো আপনারা রিনিউ করেছেন বা বাতিল করেছেন, এমন কোনো ঘটনা আছে নাকি? তার কারণ হচ্ছে একজন সরকার দলীয় সংসদ সদস্য যখন আমাকে এই প্রশ্নটি করেছিলেন, আমি উত্তর দিতে পারিনি। আচ্ছা, খুব সহজ কয়েকটা জবাব এখানে আছে। সেটা হলো কোন কোন চুক্তিগুলো নিয়ে সমস্যা চেয়ে আলাপ আছে। যেমন ধরুন
ভারত না, এটা আসলে একটা কোম্পানির সাথে একটা বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রচুর সমালোচনা কিন্তু আছে। এখনো সেখান থেকে বিদ্যুৎ আসছে। ওটা চুক্তি, ওই যে বললাম আমি, আমাদের কিছু কিছু যেগুলো চুক্তি আমাদের একটু বেসিক বুঝতে হবে। আমরা বাংলা আছে কিন্তু আমরা সাধারণত বাংলা ব্যবহার করি না। আমরা চুক্তি আছে আর একটা আছে সমঝোতা স্মারক, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমাদের কিছু এমওইউ আছে, কতগুলো আছে চুক্তি। চুক্তির কিন্তু লিগ্যাল বাধ্যবাধকতা আছে, এবং অনেক ক্ষেত্রে আপনি চুক্তি থেকে যদি বেরিয়ে যেতে চান, তাতে আপনার যে ক্ষতি হবে সেই ক্ষতির পরিমাণ আপনার এই চুক্তি রাখার ক্ষতির চাইতে বেশি হয়ে দাঁড়ায়। আচ্ছা, ফাইন। ফলে চুক্তিগুলো যেহেতু দ্রুত রাষ্ট্রের মধ্যে হয়, সেটার ক্ষেত্রে চুক্তির ক্ষেত্রে কাজটা কঠিন। বাকিগুলোর ক্ষেত্রে যাচাই বাছাই হচ্ছে, যাচাই বাছাই চলছে, যেগুলো আমরা আসলে লিগ্যাল বাইন্ডিং নাই। বিশেষ করে এমওইউ গুলো, প্রচুর এমওইউ আছে। সবচেয়ে ক্ষতিকর, শতভাগ ক্ষতিকর হয়ে গেছে তা না, এর মধ্যে আপনারা কি তালিকা করছেন বা একটা সংখ্যা বলা যায় যে কতটা এরকম আছে? তালিকা করছি, মানে এটা নিয়ে অ্যানালিসিস হচ্ছে কোন কোন জিনিসগুলো আমাদের জন্য আলটিমেটলি ক্ষতি। কিন্তু এই ধরেন 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, এরপর 2 বছর হয়ে গেল, অন্তর্বর্তী সরকারের 1.5 বছর, আপনাদের 6 মাস, এখনো পর্যন্ত জনগণ কেন জানতে পারল না? আমি অন্তর্বর্তী সরকারের তারা কেন করেননি, তারাও তো যথেষ্ট রেটরিক দেখানোর চেষ্টা করেছেন, তারা কেন করেননি সেটা আমি আসলে জানি না, সেই জবাব তারা ভালো দিবেন। আমাদের জন্য 6 মাস অনেক সময় হয়ে গেছে আমি মনে করি না। আপনি আমাদেরকে আরেকটু সময় দেন, নিশ্চয়ই এই ব্যাপারে আমরা জনগণকে অবহিত করব। মানে আমি দেখছিলাম এখনো ডিজেলের জন্য ভারতের কাছ থেকে পাইপলাইনে আসছে ডিজেল এই ক্রাইসিসের মোমেন্টে, সেজন্যই বললাম। খুব স্বাভাবিকভাবেই একটা কথা মনে রাখতে হবে, যে চুক্তিটা আমাদেরকে সুবিধা দেবে, সুবিধা আবার একপাক্ষিক না। মজার ব্যাপার, ভারতের অনেকে বলার চেষ্টা করছিল আমরা এটা দিচ্ছি, পেঁয়াজ যাচ্ছে, ওটা যাচ্ছে, আমরা কিনে নিচ্ছি এগুলো। আমি যদি দেখি ওরা এক্সপোর্ট করছে, ওদেরও সুবিধা আছে। আমরা যদি দেখি আমাদের কোনো চুক্তি বা ইভেন এমওইউ হতে পারে যেটা আমাদের দুই পক্ষেরই উইন উইন সিচুয়েশন আছে, আমরা সেটা রাখতেই পারি। কিন্তু আমরা মূল যে আলাপটা করছি যেমন একটা ছোট উদাহরণ দিই, ট্রানজিটের যে চুক্তি হয়েছিল, এটার যে মাসুল দেয়া হয়েছিল, যে টাকা লাগবে, সেটা শেখ হাসিনার সময় তাদের টেকনিক্যাল কমিটি যেটা বলেছিল তারও 1/5, মানে ওটাও কম বলা হচ্ছিল, তারও 1/5 করা হয়েছে। এই আলাপগুলো আমরা করার চেষ্টা করছিলাম। সেই হিসাবটাই আসলে আমাদের এখন করতে হবে, আমরা দেখব। তবে যেটা হয়, যখন এই চুক্তিগুলো করেন, এই চুক্তিগুলো শেষ পর্যন্ত এমন একটা বার্ডেন তৈরি করে, কিন্তু চুক্তি আপনাকে তো অনার করতে হবে, কারণ এটা অত্যন্ত স্ট্রংলি লিগ্যাল। জনগণের কাছে পরিষ্কার করা উচিত না যে এই চুক্তিগুলো এতদিন পর্যন্ত আছে দেখে আমরা বাতিল করতে পারছি না। আমি আপনার সাথে একমত, সেগুলো আমরা নিশ্চয়ই করতে হবে পরিষ্কার। আমি রিসেন্টলি একটা রিসার্চ দেখছিলাম, ডক্টর অপিনিয়ন রিসার্চ নামের একটা প্রতিষ্ঠান, তাদের অ্যাপ্রুভাল রেটিং সার্ভে 2026, সেখানে অনেক কিছু আপনার চোখে পড়েছে নাকি জানি না, সেখানে দেখলাম যে তারেক রহমানের কে নিয়ে দেশের 66% মানুষই খুব ভালো পোষণ করেন, যদিও তার সরকার নিয়ে সংখ্যাটা একটু কম। এনিওয়ে, সেইখানে একটি বিষয় বা দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাধারণ মানুষকে, যে কতজন মানুষ কোন সমস্যাটাকে এখন সবচেয়ে বেশি বড় বলে মনে করছেন। তার প্রায় 60% উত্তরদাতা বলেছেন বিদ্যুৎ জ্বালানির কথা, 59% বলেছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, তৃতীয়ত আইন শৃঙ্খলা, চতুর্থত কর্মসংস্থান সৃষ্টি। এবং যখন জিজ্ঞাসা করা হয়েছে যে সরকারের ক্রাইসিস কিভাবে ম্যানেজ করছে, 89.40% বলছে যে সরকারের বিদ্যুৎ ব্যবস্থাপনা খারাপ হচ্ছে। জ্বালানি ও গ্যাসের ক্ষেত্রে সেটা 59.60%, নিত্য পণ্যের ক্ষেত্রে প্রায় 70%। আমি কিছুদিন আগে আপনাকে বলতে শুনলাম, আপনি বলছেন যে রাতারাতি সব করে ফেলবে, এমনটা আমরা বলছি না, অন্তত 2 বছর লাগবে জ্বালানির ক্ষেত্রে ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে। আপনার কি মনে হয়, মানে যেই মানুষটা দিনের বেলায় তার সিএনজি নিয়ে বের হয়ে গ্যাস ভরতে পারছে না, রাতের বেলায় বাসায় যায় কারেন্ট পাচ্ছে না, যেই মানুষটা বাজারে যে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, সেই মানুষটা 2 বছর পর্যন্ত ধৈর্যশীল থাকতে পারবে? পারবে না, একেবারেই পারবে না। আমি মানুষের এই কষ্টকে অ্যাড্রেস করছি, এবং খেয়াল করবেন, বিদ্যুতের লোডশেডিং নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। আমি খুব কনফিডেন্টলি বলতে চাই, আমাদের অনেক দায় আমরা নিতে পারি, কিন্তু বিদ্যুতের এবং জ্বালানির যে ঘাটতি হলো, এতে আসলে আমাদের দায় নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম, কষ্ট হচ্ছে তো বটেই। এবং যে মানুষটা, আমি প্রাইভেট কার যিনি সিএনজি পাচ্ছেন না আমি তাকে বলছি না, কিন্তু যিনি সিএনজি স্কুটার চালান, তার জীবিকা নির্ভর করে ওটার উপরে, তো এই ঘটনাটা তো আছে, তার এই কষ্টটা তো আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই যে এক্সট্রা যে কষ্ট যুক্ত হলো, এই কষ্টটা আসলে আর খুব বেশি দিন থাকবে না। সেটা হলো, আপনারা জানেন যে যে FSRU দুটো আছে আমাদের, একটাতে আগুন লেগেছিল, এটা ঠিকঠাক হয়ে গেলে এই ঘটনা কমবে। কিন্তু তারপরও তো আমাদের ঠিকঠাক কিন্তু হয়েছে, কিন্তু কার্গো আসছে না এখন, কার্গো আসছে না, এটাও ধরুন আর 2-3-4 দিন গেল, তারপর আপনি দেখবেন এটা ঠিকঠাক হয়ে যাবে। কার্গো আসছে না, এটা একটা ক্রাইসিস আছে। এরপর জুলাইয়ের শেষ দিকে শুনেছিলাম আগস্টের শুরু বা 10 তারিখের মধ্যে শেষ হবে, সংকট আর কাটছেই না। আচ্ছা, ধরলাম আমি আপনার সাথে একমত যে আরো 4-5টা দিন, আপনি হিসাব, ওই কার্গোর জন্য আপনি যদি হিসাব করেন, আর 4-5টা দিন পর মোটামুটি ঠিক হবে। কিন্তু ওই যে 2 বছর কেন বলছি, আপনি জ্বালানি নিউজ নিয়ে কাজ করেছেন, আপনি খুব ভালোভাবে জানেন যে আমাদের চাহিদার যে পরিমাণ চাহিদা আছে 380 কোটি ঘনফুট যদি আমরা বলি ডেইলি, 270 LNG সব ঠিকঠাক দেওয়ার পরও ওটা 270 110 আমার গ্যাপ থাকে। তার মানে খেয়াল করুন কত বড় গ্যাপ ছিল। বিপদ যেটা হচ্ছে,
ধরুন আপনি এটা যদি এই পর্যায়ে থাকে, স্টিল আপনি ক্রাইসিসে পড়তে থাকবেন, কারণ অর্থনীতি গ্রোথের পার্সেন্টেজ কম হলেও, ইন্টারিমের সময় কম হয়েছে কিন্তু গ্রোথ হয়েছে তো, 3.5 হোক 4 হোক, অর্থনীতি গ্রো করছে মানে হলো ডিমান্ড বাড়ছে। ডিমান্ড যখন বাড়ছে ওই গ্যাপটা বড় হচ্ছে, হতেই হবে। সুতরাং ইমিডিয়েট এফেক্ট আসলে খুব কিছু করা যাবে না। এই সেক্টরটা এরকম, এফএসআরইউ আনার চেষ্টা হচ্ছে আর একটা ব্যাকআপের জন্য, ওটা আবার পাইপলাইন সহ সব কিছু করা খুব দ্রুত আসলে কিছু করে ফেলা সহজ না। এই জন্য বলছি আমরা প্রচুর এনকারেজ করছি মানুষ অন্তত ডোমেস্টিক সোলার এনার্জি যদি প্রচুর ব্যবহার করা শুরু করে, সেখানে ট্যাক্স কমানো হয়েছে, সেটা অন্তত গ্রিডের সোলার আবার লম্বা টাইম কনজিউমিং ব্যাপার, বিরাট একটা জমি লাগে, বা বাংলাদেশে এরকম কয়টাই বা হতে পারবে সেটা নিয়ে প্রশ্ন আছে। আমার নিজের এই ডাউট আছে, মানে সোলারে আমরা কতদূর কি করব না, আমরা অন্য একটা করতে পারবো। এই প্রসঙ্গ যখন আসলাম সেটা বলি। আচ্ছা, সোলারে যদি আমরা গ্রিডে সোলার দেওয়ার মতো 50-100 কমপক্ষে 10 মেগাওয়াট, একটা 10 মেগাওয়াট সোলারের জন্য বিরাট জমি লাগে, সেটা কঠিন। আপনি জমি পেতে পাওয়া, বা আপনি নেবেন কিনা, কৃষি জমি নষ্ট হচ্ছে কিনা, তারপর সেটা যদি কিছু অধিগ্রহণ করতে, এগুলো জটিল ব্যাপার, তারপর এগুলো স্থাপন করে শেষ করা। একটা অল্টারনেটিভ অপশন আমার কাছে এরকম মনে হয় হতে পারে, যেটার খানিকটা পাকিস্তান করেছে। সেটা হচ্ছে এরকম, আমরা সোফার বাড়িতে সোলার রাখছি খুব রিমোট এরিয়া, যেখানে গ্রিডের বিদ্যুতের অবস্থা খুবই খারাপ, এখনকার কথা বলছি না, গত 5-7-10 বছর। কিন্তু এরকম যদি হয়, আমরা যারা বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করি তারা সোলারে এই কনভার্টেড হওয়াটাকে আমাদের জন্য, যাদের আমাদের ইনভেস্ট করার ক্যাপাবিলিটি আছে, তারা দেখলাম সোলারে যদি আমি কনভার্ট করি তাহলে আমার লং টার্মে বিদ্যুৎ বিল অনেক কম আসবে। এভাবে 20-25% পর্যন্ত আমাদের ডিমান্ড আমরা কমিয়ে ফেলার সম্ভাবনা আছে। তো অনেক ইনসেন্টিভ দিতে হবে। কারণ আমি এভাবে যদি বলি, আমি বিরাট পরিমাণ এলএনজিতে সাবসিডি দিচ্ছি না, দিচ্ছি জ্বালানি সবকিছুতে দিচ্ছি, এক্স্যাক্টলি। আমি সাবসিডি যেহেতু দিচ্ছি, আপনারা কি ভাবছেন ওইভাবে করে? ওভাবে ভাবা হচ্ছে। ইনফ্যাক্ট সোলারের তো ট্যাক্স কমানো হয়েছে এইভাবে। ধরুন আমি অন্য কিছু না করি, ঠিক আছে, আমি একটা ট্যাক্স নিলাম না, তাতেও দাম যতটুকু কমে আসে, সেটা যেভাবে দাঁড়ায়, সরকার কিছু শর্ত রেখে দেয়া আছে, সেজন্য মানে বিশ্লেষকরা বলছেন যে সমস্যা হবে। এই যে আপনি এটা করার পর যখন দেখলেন এটা ফিল্ডে গিয়ে ঠিক এফেক্টিভ হয়ে উঠছে না, তাহলে সেগুলো নতুন করে আবার আলোচনা হবে। একই সাথে সরকার তার প্রতিটা স্থাপনার উপরে সোলার এনার্জি স্থাপন করার সিদ্ধান্ত নিচ্ছে। আর এখন যে একটা অপশন আছে, আপনি যদি নিজে ব্যক্তিগতভাবেও নেট মিটারিং, আপনি যদি ব্যক্তিগতভাবে বেশি সোলার তৈরি করে ফেলতে পারেন, আপনার উদ্বৃত্তটা আপনি গ্রিডে দিয়ে দিতে পারেন। সো এটাও আপনার জন্য একটা সুবিধা তৈরি হতে পারে। সো আমরা ওই সোলারের দিকে যদি যাই, আমার মনে হয় খুব দ্রুত এই চাপ কমার একটা সম্ভাবনা থাকবে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের যেই সমস্যা, এটা সমাধান অনেক দীর্ঘমেয়াদী। এটা মানে যে কেউ পরিষ্কার বুঝতে পারার কথা, যে একটু লেখাপড়া করবে। কিন্তু ওই যে বলছিলাম, আপনিও বলছেন যে মানুষ তো ইমিডিয়েট সলিউশন চায়, এবং গভর্নমেন্ট আমি দেখলাম যে বেশ কিছু কার্গো আনবার চেষ্টা করেছে। কেন আসলো না, সমস্যা হলে সেটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এবং সেই কার্গোগুলি না আসবার কারণে সামিট ঠিক হয়ে গেছে, তার বয়লার ঠিক হয়েছে, সেটা সাপ্লাই দিচ্ছে, কার্গো না আসার কারণে এক্সিলারেট দিতে পারছে না, যে কারণে এখন সমস্যাটা হলো। মানে কার্গোনি এলএনজির ক্রাইসিস এই মুহূর্তে আসলে সংকটটা কিভাবে তাহলে কি করবেন? গেইন, যেমন আমি বলি, একটু পেছনে যদি যাই, এলএনজির ক্রাইসিস শুরু হয়েছে 2022 সাল থেকে। মানে পৃথিবীতে এলএনজি করার মতো, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে প্রচুর অপশন নাই তা না, কিন্তু একটা কি পরিমাণ এলএনজির ডিমান্ড আছে সেটার উপর একটা স্থাপনা নির্ভর করে। ওই যুদ্ধের পর ইউরোপের উপরে চাপ তৈরি হলো, তাদের ইকোনমি যেন রাশিয়ার ইকোনমিকে সাপোর্ট না করে। রাশিয়া তো পাইপলাইনে করে গ্যাস সাপ্লাই করতো, নর্থ স্ট্রিম 1-2 দিয়ে। তাতে যেটা হয়, অনেক সস্তায় গ্যাস পাচ্ছিল ইউরোপ। যুদ্ধের কারণে যেহেতু ডিসাইডেড, নর্থ স্ট্রিম 2 তো ঠিকমতো অপারেশনাল হতেই দেয়নি তারা যখন এই সিদ্ধান্ত নিল, তখন অনিবার্যভাবেই তাদের, বিশেষ করে তাদের হিটিং সিস্টেম পুরোটা ডিপেন্ডেন্ট ছিল গ্যাসের উপরে। তারপর তারা খুব দ্রুত তারাও ক্রেতা হয়ে উঠলো এলএনজির, এবং তখন থেকেই এলএনজির দাম বাড়তে শুরু করে, তারপরে ক্রাইসিস হতে শুরু করে। সর্বশেষ এই যুদ্ধের কারণে শুধুমাত্র যে হরমুজ স্ট্রাইটের সমস্যা হয়েছে তা না, কাতার, বাংলাদেশের সাথে লং টার্ম চুক্তি কাতারে ছিল, কাতারের অন্তত 2টো, এর মধ্যে একটা খুবই বড় তাদের স্থাপনা যেখানে এনার্জি কনভার্টেড হয়, এটা নিয়ে প্রচুর নিউজ আছে যে এটা ঠিক মানে ফাংশনিং হয়ে উঠতে 2-3 বছর লেগে যেতে পারে। সো এই ক্রাইসিসটা আছে। এই জন্য আমি সরকারের পক্ষ থেকে ব্রিফিং করি এভরি টিউসডে, এবং সেখানেও বলেছি আমরা আসলে জানি না পরিস্থিতি আরো কত খারাপ হতে পারে। এটা খুব খারাপ শট আছে যদি ফুল ফ্লেজেড একটা যুদ্ধ বেঁধে যায়, আবার হরমুজ স্ট্রেইটে যদি ক্রাইসিস হয়। শুধু তাই না, বাব আল মানদেব স্ট্রেইটেও হুথিরা যদি, ওখানেও আমরা এখানে 25%-এর মতো সব রকম জ্বালানি, ওখানে 12%-এর মতো জ্বালানি পরিবাহিত হয়। সব কিছু যদি আমরা একত্র করি, সিচুয়েশন ঝুঁকিপূর্ণ। এবং এই ঝুঁকিতে আমরা আসলে শর্ট টার্ম কি করব, যেমন আমি স্থলভাগের গ্যাস আছে, একটা আছে আমাদের ভোলায় আবিষ্কৃত গ্যাস আছে, এখন এটা আমরা কি, সেটাও আনা যাচ্ছে না কেন, এটা নিয়েও প্রচুর ডিবেট হচ্ছে। কিন্তু আমরা এটা দ্রুত করব, এটা পাইপলাইনে করি নাকি এলএনজিতে কনভার্ট করে করি। আর আমরা যদি এটা আবার এত না যে আমাদের অনেক চাহিদা মিটিয়ে ফেলতে পারবে, আমাদের প্রচুর
প্রমাণিত জাস্ট আনা যাচ্ছে না, আনা কিন্তু যাচ্ছে না। অব্যবহৃত হ্যাঁ, কিন্তু আছে। আমাদের অন্য জায়গায় যেখান থেকে আমরা ইজিলি গ্রিডে দিতে পারি, আমাদের মোটামুটি সাইসমিক সার্ভে আছে, যেটা দিয়ে আমরা আসলে স্থলভাগে, আমি সমুদ্র সীমার কথা বাদই দিলাম, স্থলভাগেই প্রচুর গ্যাস, একটা মানে অনুমান আছে 40 থেকে 50 TCF ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাসের মজুদ আছে। 40 স্থলভাগে? স্থলভাগে। আচ্ছা। আমি কয়েকটা স্টাডি দেখেছি, এটা এখন না বেশ আগেই দেখেছি। আমাদের বিদ্যমান ডিমান্ড অনুযায়ী আমাদের ইয়ারলি প্রয়োজন 1.3 or 4 TCF। তাহলে খেয়াল করে দেখলে আমরা দেখব যে লম্বা একটা সময়ের গ্যাস আছে। এটা যে সবগুলো আপনি আবার কমার্শিয়ালি পেয়ে যাবেন তা না। আপনি যখন কূপ খনন করবেন, এর মধ্যে একটা বিরাট অংশ হয়তো দেখবেন যে ওখানে গ্যাস আছে ধরুন, কিন্তু এটা তো কূপ খনন করে বুঝতে হয় যে এটা কমার্শিয়ালি ভায়াবল হবে কিনা। সেরকম হয়তো আর একটু কম হবে, কিন্তু স্টিল আপনি আরো বেশ কিছু বছরের গ্যাসের আপনার সুবিধা হবে। এবং সত্যি কথা, এটা হতে হতে দেখা যাবে রিনিউয়েবল এনার্জি এতটাই এফিসিয়েন্ট হয়তো হয়ে উঠবে যে তখন এই ফসিল ফিউল থেকে আপনার প্রবলেম আর এতটা হবে না। একই সাথে আমরা কোল নিয়ে, ফুলবাড়ি নিয়ে কথাবার্তা হচ্ছে, একটা ডিবেট তো পুরনো আছে, এটা ওপেন পিট হবে নাকি হবে না। তো এটা আমাদের দ্রুত করতে হবে। ফুলবাড়ি নিয়েও তো দেখলাম তর্ক বিতর্ক হচ্ছে। হবেই, এটা আগেও তর্ক বিতর্কতে ফুলবাড়ি বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে এটা নিয়ে আমরা দ্রুত এগিয়ে যাব। এখন আমাদের আসলে কিছু করার নেই। তো এখন এই প্রত্যেকটাই টাইম কনজিউমিং, 2 বছর 3 বছর লেগে যাবে। অন্তত স্থলভাগে যদি আমরা খুবই ভালো গ্যাস ফিল্ড পেয়েও যাই, যেখানে খুবই ভালো রিজার্ভ পাওয়া গেছে, সেটা তুলতে ওই সময় লেগে যাবে। তো এই কারণে এই সময়টা বলা হয়েছে। এবং আমরা ক্ষমা চেয়ে জনগণের কাছে এটা বলার চেষ্টা করছি, দীর্ঘদিনের পুঞ্জীভূত একটা পাপের ফল বলছি আমরা ভোগ করছি। জনগণ যেন এইটুকু দেখে যে আমরা সিরিয়াসলি চেষ্টা করছি কিনা। এক হলো এক্সিস্টিংটাকে ঠিক রাখা, একই সাথে নতুন করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু করছি কিনা। গভর্নমেন্টের কি ক্রাইসিস ম্যানেজমেন্টে ঘাটতি আছে? মানে সবই ভাগ্যের উপর দিয়ে না দিয়ে? না, আমি ঘাটতি আছে বলবো না। যেমন ধরুন, আমরা দুটো FSRU আনলাম, এখন আরো কি আমরা LNG কিনতে থাকবো? এফএসআরই তো আমার আগে না, আমি সেটা বলছি না। ধরুন আমি আরো এখন কথা হচ্ছে আনা হবে, কিন্তু আমি এটা সব স্থাপনা এখন যদি কার্গোই না আসে আমার এফএসআরই না, এটা একটা জায়গায় আমি বলছি আমি কি করতে পারতাম। ধরুন আগুন লাগিনি, আসার পরই আমি এটা আবার কালেক্ট করলাম যে ঠিক আছে আমি আরো গ্যাস দেবো। এই যে আমরা 100 কোটি ঘনফুটের মতো গ্যাস আছে, এটাকে আমরা LNG দিয়ে পূরণ করা অ্যাফোর্ড করতে পারি? না, তা করতে পারবো না। আমরা আপাতত সোফার আমরা যতটুকু করছি সেটা আমাদের উপর কত বড় আর্থিক চাপ তৈরি করছে। আমরা কি আরেকটা করলে পারবো? এবং আমি নিশ্চিত নই LNGর দাম কোন জায়গায় যাবে। আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে সংকটটা যতটা আমাদের ম্যানেজমেন্টে খুব বড় সমস্যা হয়েছে, তাই না? হয়তো এটা আমি স্বীকার করি, হয়তো আমাদের কমিউনিকেশনে কিছুটা প্রবলেম থাকতে পারে। জনগণকে একটু বোঝানো, জনগণকে একটু ধৈর্যশীল হতে আহ্বান করা। আমাদের আসলে আপাতত কিছু করার নেই। যদিও আমি আপনার সাথে ওই যে শুরুতে যে কথাটা বললাম, আমরা জনগণকে কি আসলে বোঝানো সম্ভব দিন শেষে যে মানুষটার জীবন জীবিকা নির্ভর করে গ্যাসের উপরে, যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার গ্যাসের জন্য প্রোডাকশন করতে পারছে না, এবং যখন উনি ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট ছিল, গ্যাস নাই, উনি যখন এটা বন্ধ করলেন তখন তো উনি গ্রিড থেকে বিদ্যুৎ নিতে থাকলেন, ওটাও তো আনইন্টারাপ্টেড আসছে না। ফলে তেলের উপর চাপ বললাম, আমি দেখলাম তেলের ডিমান্ড হিউজ বেড়েছে। ভীষণ। তো এই যদি পরিস্থিতি হয়, আবার তেলের উপর চাপ বাড়তে থাকলে আমাকে তেল আবার ইম্পোর্ট করে, ওখানেও একটা আনসার্টেনিটি আছে। সো এই ক্রাইসিসটা যখন মানুষ ফেস করে, মানুষের জন্য বোঝা কঠিন। স্টিল আমার মনে হয় আমরা কমিউনিকেশনে আরেকটু গুরুত্ব দেয়, আর আমরা জনগণের সামনে এটা বারবার নিয়ে যেতে হবে, এবং আমি আশা করি সরকার সেটা করবে। আমি নিজেও সরকারের অংশ, যে আমরা আসলে মধ্য এবং দীর্ঘমেয়াদী প্ল্যান কি করছি, এগুলো জনগণকে জানানো। যে আমি 2 বছর বলছি, মানুষকে তো কনভিন্সড হতে হবে, আচ্ছা ঠিক আছে আমি 2 বছর কষ্ট করবো, কিন্তু 2 বছরের মধ্যে এই জিনিসগুলো হচ্ছে, এবং আমি 2 বছর পর থেকে ভালো থাকতে শুরু করবো। সেই কমিউনিকেশন, তার কারণ এখন আমি দেখিনি আসলে আপনাদের পরিকল্পনা। জি, আমরা সেটা দিয়ে করতে চেষ্টা করি। আমি রিসেন্টলি অনেকদিন পরে আপনার ভিডিও দেখছিলাম জাহিদ স্টেকে, জ্বালানি সংকটের দায়কার, যেখানে আপনি এর দায়টা ওই যে বলছিলাম আওয়ামী লীগ সরকারের ঘাড়ে যেমন দিয়েছেন, এবং বলেছেন যে অলিগার্করা তাদেরকে সুবিধা দিতে এই কাজটা করেছে। তো রিসেন্টলি আমরা দেখলাম যে বেসরকারি প্রতিষ্ঠানকে বিদেশ থেকে ক্রুড অয়েল আমদানি করে পরিশোধনের পাশাপাশি পরিশোধিত তেল সরাসরি আমদানি করে বাজারে বিক্রির জন্য নীতিমালা করা হচ্ছে। এটা আওয়ামী লীগ সরকারের সময় দেখেছিলাম, তখন সেটা অপরিশোধিত ছিল, এবার পরিশোধিতটাও করা হয়েছে, এবং সেই সাথে বিদ্যুৎ বিতরণটা সরাসরি বেসরকারি খাতে, ডিস্ট্রিবিউশন খাতে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এক্ষেত্রে মন্ত্রীর মন্তব্যটা আমি সরাসরি কোট আনকোট করি, তিনি বলছেন ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই, এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন দি কনসেন্ট, ইউ গো হ্যাড। আপনারা সে একই পথে হাঁটছেন না? না, হাঁটছি না। আমি প্রথমটার উদাহরণ, মানে তরল জ্বালানি আর গ্যাসের তুলনাটা সঠিক না। কেন সঠিক না সেটা বলি। আমি গ্যাস ইম্পোর্টের বিরুদ্ধে, কারণ আমার মাটিতে গ্যাস আছে। আমি এই গ্যাস তুলতে পারলে আমার মানে 1/10 খরচে, বা কখনো কখনো LNG দাম বেড়ে গেলে আরো কম খরচে আমি এটা পাই। আমার মাটিতে গ্যাস আছে। ইভেন আমি সমুদ্র থেকেও যদি গ্যাস তুলি, সমুদ্রের গ্যাস তোলা ইজ আ বিট মোর এক্সপেন্সিভ, বাট স্টিল LNG কেনার চাইতে সস্তা। তবে সেটা বাদ দিয়ে LNGর উপর ডিপেন্ডেন্ট করছি কিছু অলিগার্কের কারণে। কিন্তু জ্বালানি তেল আমার দেশের মাটিতে নেই।
এটাকে বৈদেশিক মুদ্রা খরচ করে না, সরকার যদি ইয়ারএল এর সক্ষমতা বাড়ায় তাইলে তো পদ্মা মেঘনা যমুনাই নিয়ে আসতে পারে। আসছি একটু খেয়াল করি আমরা আবারও দুটো ডিফারেন্সটা আবারও বলছি, ওখানে অন্য আলোচনা আছে, জি। সেটা ওইদিকে পরে আসছি। আমি আমার মাটির নিচে সম্পদ রেখে 10-15-20 গুণ দামে গ্যাস ইম্পোর্ট করাচ্ছি কিছু অলিগার্ককে দিয়ে। খেয়াল করুন, আমি আমার দেশের মাটিতে আমরা বাপেক্সকে ধরলাম, বাপেক্স কথার কথা তর্কের খাতিরে বলছি, বাপেক্স খুব ভালো কাজ করেছে, তারপরে বলছি সে খুব ভালো করেনি, ধরে নিলাম। আমাদের মাটিতে বিদেশি কোম্পানিরা খুব সাকসেসফুলি স্থলভাগে কাজ করছে না? করছে। বরং বিদেশি কোম্পানি চুক্তি পেয়ে বাপেক্সে দিয়ে কাজ করেছে সাব কন্ট্রাক্টে, সেই উদাহরণও আছে। আমি সেটা সরিয়ে এলএনজি আনা, আর আমরা যদি তেলের ক্ষেত্রে চিন্তা করি, সরকার যেটা চিন্তা করছে, সরকার তেল কিন্তু ইম্পোর্ট করছে, সরকার বৈদেশিক মুদ্রা দিয়ে তেল ইম্পোর্ট করছে। একই সাথে বেসরকারি যারা আছেন তারাও আসলে ইম্পোর্টই করবেন। জি। এটা আমার মাটিতে সম্পদটা নেই, আই রিপিট, যে মাটিতে থেকে সম্পদটা তুললে আমার আর ইম্পোর্ট করা লাগতো না, ব্যাপারটা তা না, এটা ইম্পোর্টই আসলে। সরকার চিন্তা করছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি এর মধ্যে আসে, ডিস্ট্রিবিউশনে আসে, সেটা সরকারের উপরে চাপ কমবে এবং সেই সুবিধাটা সরকার পেতে পারে। সো এই দুটো তুলনা একই হয় না। আমি কি বোঝাতে পেরেছি? আমি তাহলে যদি আমাদের তেলের খনি থাকতো, সেই তেল না তুলে যদি ইম্পোর্ট করার জন্য আমি কাউকে বলতাম, আমি তখন বলতাম পরিষ্কার, এই লজিকটা পরিষ্কার। আমি বোঝার যে জায়গাটাতে চেষ্টা করছি জাহিদ ভাই, সেটা হচ্ছে আপনি তেল আনবেন, মানে এলপিজি তো আমি অলরেডি একবার দিয়েছি, মানে বেসরকারি খাতে দিয়েছে, এবং সেটা নিয়ন্ত্রণ সরকার একেবারেই করতে পারেনি। তার কারণ হচ্ছে আমার নিয়ন্ত্রক সংস্থা দুর্বল। তেল আসবে, আসার পর সেটা জনগণকে অনেক অনেক দামে কিনতে হবে না, এটা আপনারা নিশ্চিতই তো করতে পারবেন না। আমার মনে হয় একটা ভাবে নিশ্চিত করা যাবে, সেটা কোনোভাবে মনে হয় হবে না, হলে এলপিজিতে তো হতো না। পার্থক্য আছে, এটার তুলনাটা বলি, তাহলে আমার মনে হয় পার্থক্য বোঝা যাবে। আর অকটেন সরকার কিন্তু নিজ থেকে এলপিজিতে সরকার বাজারে নেই, সরকার কিন্তু তেল থেকে নিজকে পুরো উইথড্র করে নেয়নি, সরকার কিন্তু এই বাজারে আছে। কিন্তু অলিগার্কদের চাপে উইথড্র করে নিবে না, তার কি গ্যারান্টি আছে? সেটা আমরা পরে বুঝতে পারবো। আপনার সাথে আমি দ্বিমত করছি না, সরকার যদি সেক্টর থেকে পুরোপুরি উঠে যায় তাহলে এলপিজির মতো অবস্থা হতেও পারে, আমি আপনার সাথে যদি বলি। কিন্তু এখানে সরকার কিছু সাপোর্ট তাদের কাছ থেকে, সরকার যদি এমন হতো যে আমি এখন থেকে তেলের ব্যবসায় নেই, আমি চলে যাচ্ছি, প্রাইভেটই সব করবে, তাহলে এই ঝুঁকিটার কথা হতে পারতো। কিন্তু আমি মনে করি সরকার যেহেতু একটা অপারেটর হিসেবে এখানে থেকে যাচ্ছে, এই সিচুয়েশনটা এরকম হবে না। এই বেসরকারি প্রতিষ্ঠানগুলি জিম্মি ঘুরবে না, তার কি গ্যারান্টি? মানে তারা সবসময় মুনাফার দিকে খেয়াল থাকবে, কিন্তু আমরা তো আসলে পুরো ছেড়েও দেইনি। এলপিজির দামেও সরকারের রেগুলেশনের ক্ষেত্রে, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা ধারণা করি আসলে সেটা হচ্ছে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনেও একই কথা। আপনি খেয়াল করবেন এই আলাপটা ওই সময়টা খুব হয়েছে, যে পরিমাণ মনোযোগ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে হয়েছে, শুধু কুইক রেন্টাল না, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট বা ওই যে আইপিপি গুলো যেগুলো হয়েছে, বিশেষ করে যেগুলো গ্যাস ভিত্তিক প্রচুর আইপিপি আছে, এগুলো যেভাবে হয়েছে ডিস্ট্রিবিউশনের দিকে মনোযোগ আসলেই দেওয়া হয়নি। এবং আমরা অনেক সময় যে একটা বিদ্যুৎ চলে গেলে লোডশেডিং বলি, এটা আমরা তখনও বলেছি, এটা কিন্তু তখনও বলিনি তা না, সবসময় এটা লোডশেডিং না। আমার বিদ্যুতের যথেষ্ট সাপ্লাই আছে, কখনো কখনো হতে পারে, কিন্তু আমার এই ডিস্ট্রিবিউশন লাইনের কারণে আমার ট্রিপ করে এবং তখন বিদ্যুৎ থাকে না, এই ঘটনা আছে। এখন যেটা সরকারের দিক থেকে ভাবা হচ্ছে সেটা হলো আপনার যে বড় বিপুল বিনিয়োগ আছে, এই বিনিয়োগ যদি বেসরকারি কোম্পানিগুলো করে, সেই ক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যেতে পারে। আর ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা জিনিস আমার মনে হয় সুবিধা হবে, অন্তত আমরা পছন্দ করি বা না করি, সেটা হচ্ছে, এটা খারাপ শোনায়, সরকার বিদ্যুৎ চুরি বা জ্বালানি চুরি রোধ করতে খুব ভালো স্টেপ নিতে পারেনি। সরকারের জন্য সম্ভবত এই জায়গাগুলোতে কাজ করা খুব সোজাও না, সরকারের ইনএফিসিয়েন্সি আছে। আমাদের বিদ্যুতের বিরাট একটা অংশ চুরি হয়, বিরাট, যেমন ধরুন হিউজ, এর মধ্যে সঞ্চালনগতর বাইরে চুরির সিস্টেম লস অনেক অনেক বেশি, অনেক বেশি। এটা গ্যাসেও আছে প্রচুর। তো এখন ডিস্ট্রিবিউশন যদি প্রাইভেট হয়, তারা ইনভেস্ট করবেন, একই সাথে তারা যদি এই জায়গাগুলোতে কাজ করতে শুরু করে, সেসব আমি বুঝলাম ডাক্তার জাহেদ যে আপনারা সেসব নিয়ে ভাবছেন, কিন্তু তার আগে বিআরসি কে শক্তিশালী করবার দিকে কি ভেবেছেন? ভাবতে হবে, নিশ্চয়ই ভাবা হবে। এটা তো মাত্র তো এই প্রসেসগুলো তো শুরু হচ্ছে, সাথে একটা শক্তিশালী বিআরসি লাগবে। আমি রিসেন্টলি জ্বালানি মন্ত্রীর একটি বক্তব্য পাচ্ছিলাম, তিনি বলছেন, আবারও কোট আনকোট করি, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, এত ঋণ করে গেছে যে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একদিন কঠিন হয়ে যেতে পারে যদি ঠিকমতো পরিকল্পনা না করি। তো এই বছরই দেখলাম নতুন পে স্কেল আসছে, অর্থাৎ বেতন আবার বাড়বে। তার মানে কি পরিকল্পনা ঠিকঠাক ভাবে করতে পারছেন আপনারা? আমি মনে করি উনি যেটা বলেছেন, আসলে এটা মাঝে মাঝে আমরা এভাবে দেখবো যে একটা প্রবলেমের সিভিয়ারিটি বোঝানোর জন্য আপনি যখন একটা মন্তব্য করেন, এটাকে এক ধরনের সিম্বলিকলি নেওয়া উচিত। সরকার বেতন দিতে, আমার তাই মনে হয়, সরকার বেতন দিতে ফেল করবে এটা হওয়ার মতো অর্থনীতি বাংলাদেশে এখন না। আমি অর্থনীতি মোটামুটি বুঝি। সো এই পরিস্থিতি সরকারের জন্য হবে না। এবং সরকার যদি, আমি খুব খারাপভাবেও যদি বলি, আমাদের রেভিনিউ আর্নিং যদি খুব কমও হয়, সরকারের যথেষ্ট পরিমাণ ঋণ নেওয়ার স্কোপ আছে। এখন এটাকে ভালো না খারাপ অর্থনীতির জন্য সেটা অন্য আলোচনা, কিন্তু বেতন দেওয়া যাবে না, এই পরিস্থিতি হবে না। এখন যেটা হয়েছে,
আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দীর্ঘদিন বৃদ্ধি পায়নি। সো সরকারি যে সেই ব্যাপারে কমিটমেন্ট ছিল, তো ধাপে ধাপে এটাও কিন্তু একসাথে যে পুরোটা বাস্তবায়ন হয়ে যাবে তা না। মূল্যস্ফীতির চাপ নিয়ে আপনারা ভেবেছেন? নিশ্চয়ই এই চাপটা তো আসবে, অলরেডি প্রচুর হাই যাচ্ছে এবং সেটা যেটা হয় এটার সাথে সাথে আরেকটা প্রবণতা আছে। এই জন্য আমরা একটা কাজ করার চেষ্টা করেছি, মানে আমি বলছি না মূল্যস্ফীতি এখনো যে জায়গায় আছে ওভারঅল 9-এর আশপাশে, এটাও ভালো কিছু, কিন্তু ভালনারেবল গ্রুপের জন্য সরকার মনোযোগী হয়েছে। আমরা যেটা করতে পারি আসলে শর্ট টার্মে, আপনি বাংলাদেশের অর্থনীতির এখন যে অবস্থা এবং গ্লোবাল পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মূল্যস্ফীতি ঠেকিয়ে রাখা উইল বি টাফ। যেমন আমি এভাবে উদাহরণ দিই, আমরা যখন প্রচুর কথা বলি স্ট্রেইট অফ হরমুজ নিয়ে, আমরা বেশিরভাগ মানুষ শুধু জ্বালানির কথা বলি, 25% সার ওদিক থেকে আসে। আমাদের গ্যাসের ক্রাইসিসের কারণে তো আমরা শ্যাম রাখি না কুল রাখি, আমরা সারের জন্য দেব নাকি বিদ্যুতের জন্য দেব? সারের জন্য যদি কমিয়ে ফেলে ইম্পোর্ট করতে হবে, হোয়াট এভার ইট ইজ, শেষ পর্যন্ত সারের মূল্যও বাড়ছে, ফলে আপনি দেখবেন প্রোডাকশন কস্ট বাড়ছে। এভাবে সব কিছুরই দাম, যে জিনিসগুলো আমাদের একেবারেই নিত্য প্রয়োজনীয় খাদ্যের কথা বলছি, সেটা বেড়ে যেতে পারে। এই প্রবণতা আছে, এই প্রবণতাও কিছুদিন থাকবে। তবে যেটা হয়, দেশে বিনিয়োগ যদি বৃদ্ধি পায়, যদি জ্বালানি সংকটের মোটামুটি একটা স্টেবল অবস্থা আছে, আমাদের বিনিয়োগ বাড়বে, সেটা কিন্তু প্রচুর ইনকাম জেনারেট করবে। তখন মূল্যস্ফীতিও যদি হয়, মানুষ ভালো থাকবে। তার আগে জ্বালানিটা আসলে একদম আমাদের মূল সংকটটা এটা। আমাদের এই সরকারের প্রচুর বিনিয়োগ আসার কথা ছিল, আমি বাইরের কথা বলছি, ডোমেস্টিক বিনিয়োগ। ডোমেস্টিক বিনিয়োগ আসলে এরকম আনসার্টেন জ্বালানি অবস্থা, যারা অলরেডি উৎপাদন চালাচ্ছে তারাই তো উৎপাদন করতে পারছেন না, সুতরাং নতুন বিনিয়োগের প্রবলেম আছে। তো এটার সমাধান যদি আমরা মোটামুটি আগের স্টেটিক অবস্থাটাও যেতে পারি, মোটামুটি একটা অবস্থা আমরা পৌঁছাবো। তার সাথে যেটা বলছিলাম যে ভালনারেবল গ্রুপের জন্য আমরা এই যে এইবার ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করছি। সবচেয়ে ভালনারেবল মানুষ, বিশেষ করে ফ্যামিলি কার্ড, সবচেয়ে ভালনারেবল মানুষের সাথে আমরা কিছু টাকা পৌঁছে দিচ্ছি। শুধু তাই না, অন্যান্য যেসব কর্মসূচি ছিল, খাদ্য সহায়ক কর্মসূচির জন্য আমাদের ওপেন মার্কেট সেল আছে, টিসিবির বিক্রি, এগুলো দ্বিগুণ তিনগুণ, এগুলো আগেও ছিল কিন্তু দ্বিগুণ তিনগুণ করা হয়েছে। 15 টাকা কেজিতে চাল বিক্রি হয়। এগুলো করে আমরা সবচেয়ে ভালনারেবল মানুষগুলোকে যতটা, আর মধ্যবিত্তের কি হবে, মানে আমার মতন মানুষজন একটু চাপ নিতে হবে। ইনফ্যাক্ট ইনফ্লেশনে আসলে সবচেয়ে বড় ঘটনা যেটা হয় সেটা হচ্ছে যারা ফিক্সড আর্নিং এর মানুষ, ইভেন একটা দরিদ্র মানুষের বেসরকারি খাতের কিন্তু বেতন বাড়ার, আমার কাছে মনে হয় যে এই চাপে বেসরকারি খাতেরও বেতন খানিকটা বাড়বে, কারণ তাদেরকে বাস্তবতা সম্বন্ধে মালিকদেরকে ভাবতে হবে। তাদের যদি ব্যবসা বাণিজ্য ঠিক না থাকে, আমাদেরকে বা কিভাবে বেতন বাড়াবে? এটাও ভুল না, কিন্তু ওই যে বললাম, ওই চাপে তারা হয়তো খানিকটা ভাববেন, দেখবেন। তবে আমি একেবারেই একমত, জ্বালানি সংকটের যদি মোটামুটি সমাধান করতে না পারে, আমার একটা অপিনিয়ন এরকম, এই সরকার হওয়ার পরপরই খুব দুর্দান্ত বিনিয়োগে আমরা ভেসে যাওয়ার মতো অবস্থা হওয়ার কথা ছিল, কারণ দীর্ঘদিন দেশে বিনিয়োগের সমস্যা ছিল। শেখ হাসিনার সময় একটু যদি এভাবে বলি, 22 সালের শেষে যখন র্যাবের বিরুদ্ধে স্যাংশন আসলো, তারপর ভিসা পলিসি আসলো মাঝামাঝি 23 সালের, এগুলো কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে ভীতি তৈরি করেছিল, আনসার্টেনিটি তৈরি করেছিল যে কি না কি হয়। তারপর নির্বাচন হলো এবং কিছুদিনের মধ্যে সরকারের পতন হয়ে গেল। এরপর ইন্টারিম আসলো। ইন্টারিম ভালো চালায়নি দেশ, কিন্তু ভালো চালালে ওই ধরনের অস্থায়ী সরকারের সময় বিনিয়োগ হয় না। তাহলে আপনি যদি 22 শেষ যদি ধরেন 23, 24, 25, 3 বছরের ইনভেস্টমেন্ট স্ট্যাগনেন্ট হয়েছিল, মানে জলবিদ্যুৎ কেন্দ্রে রিজার্ভারের মধ্যে জমা ছিল। একটা গণতান্ত্রিক সরকার, প্রচুর ভোটে নির্বাচিত সরকার, যে সরকার 5 বছর থাকবে, যেটা আপনি অ্যাটলিস্ট আবার নির্বাচিত হতে পারি, সব ইনভেস্টমেন্ট খুব দ্রুত চলে আসার কথা ছিল। জ্বালানির আনসার্টেনিটি, এবং মূলত আমি আমাদের এবারকার এই ছোট ঘটনাটার কথা বলছি না, এই কিছুদিন আগেই আমরা জ্বালানির তেল নিয়েই ক্রাইসিসে পড়ে গিয়েছিলাম। আমরা গাড়ির তেল খুঁজে পাচ্ছি, আমরা এখন রিজার্ভ বাড়াচ্ছি, এটা ইনফ্যাক্ট অনেকটাই বাড়িয়ে ফেলবো, কিন্তু তারপরও দেখুন আবার তো ডিজাস্টারাস ক্রাইসিস ওখানে হতে পারে। ফলে যেটা এখনো পর্যন্ত কিন্তু ইয়ারএল এর সক্ষমতা বাড়েনি, এটা টাইম নেবে। তো আপনি এটা বলতে পারেন যে ইয়ারএল এর আপনার স্টেপ নেওয়া হয়েছে কিনা? স্টেপ নিয়েছেন? আমার অন্তত কাছে ডেটাটা নাই। আপনি এটা বলতে পারেন এটা 6 মাসের মধ্যে বাড়িয়ে ফেলার স্কোপ ছিল না। আপনি যেটা বলছেন যে এটা স্টেপ নেওয়া, কিন্তু একই কথা, আপনি তো ইয়ারএল এ কি করছেন, আপনি ক্রুড আনবেন, ক্রুডই পাবেন কিনা আনসার্টেনিটি আছে। আমাদের ইয়ারএল ক্রুডের অভাবে বন্ধ ছিল না, এইটুকু সক্ষমতা। এই যখন এই ক্রাইসিসটা অনেক বেশি হলো, তখন তো ইয়ারএল সাম ডেজ বন্ধ ছিল, তার ক্রুডই ছিল না। তো এই সক্ষমতাই আমি ক্রুড পাই নাই। তো এখন এই আনসার্টেনিটি যদি কমে, আমাদের বিনিয়োগ অনিবার্যভাবেই বাড়বে। সো আমি সব সংকটের মূল হচ্ছে জ্বালানি নিরাপত্তা, এটা এনি কস্ট। আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি ডাক্তার জাহিদ। আর 1-2টা বিষয় নিয়ে আমার আগ্রহ ছিল, একটু করে ফেলতে যাচ্ছিলাম। তারেক রহমান যখন ইংল্যান্ডে ছিলেন, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তখন বারবার বলা হচ্ছিল যে নিরাপত্তা শঙ্কার কারণে তিনি দেশে ফিরছেন না। তো এরপর যখন দেশে ফিরলেন, তার জন্য প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হলো।
কিন্তু প্রধানমন্ত্রী হবার পর আমরা যেটা দেখলাম যে আগে যেখানে 13-14টা গাড়ি বহর থাকতো সেটা কমে বোধহয় এখন 4টায় আছে, রাস্তাঘাটে পুলিশ দাঁড়ানো থাকতো সেটা নেই। তার রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে তিনি তার পিতামাতার কবর জিয়ারত করছেন, সেখানে সাধারণ মানুষ আছে। তো কি ধরনের নিরাপত্তা শঙ্কা ছিল সেই সময়টায় যেটা তিনি প্রধানমন্ত্রী হবার পর একেবারে কেটে গেল? নিরাপত্তার সংখ্যার কথা উনি স্পষ্টভাবে তো নরমাল যে নিরাপত্তা ব্যবস্থাটা নেই সেটাও এখন উনি কি নিজে বলেছিলেন? উনি বলেছিলেন কিছু ইস্যু আছে, বিএনপির লোকজন বলতো যে ওনার নিরাপত্তার শঙ্কা। উনি বলেননি, উনি বলেছেন একটা পর্যায়ে একটা স্টেটাসে যে কিছু সমস্যা আছে যেগুলো সম্পূর্ণ তার হাতে নেই, ঠিক হলে তিনি আসবেন, তার বক্তব্যটা। সো নিরাপত্তার ব্যাপারটাকে আমরা ওভাবে না দেখি। ওনার বহর কমানো নিয়ে আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার সাথে রাস্তায় 2বার দেখা হয়েছে। জি, বহর নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তখনও তিনি শপথ নেননি, নির্বাচন শেষ হয়েছে, উনি জিতেছেন, ওনার সাথে আমার দেখা হলো, আমি 1-to-1 বসলাম। তখন উনি আমার কাছে বললেন যে উনি এটা চাইছেন। তখন আমি বললাম এটা সিকিউরিটিতে প্রবলেম হতে পারে না? তখন উনি বললেন আমি তো বুলেট প্রুফ গাড়িতেই থাকছি, এটাই তো সিকিউরিটি, বাকি সব কিছু তো আসলে মানুষের হয়রানি তৈরি করে, আর রাস্তা ব্লক করার হয়রানি তো আছেই। আমি মনে করি প্রধানমন্ত্রীর সময় খুব মূল্যবান, সত্যি খুব মূল্যবান। আমি ওনার সাথে কাজ করতে গিয়ে দেখছি ওনার আসলে প্রতিটা মিনিট কাউন্টস, যে মানুষ যত গুরুত্বপূর্ণ পজিশনে থাকেন এবং উনি সব কিছুর সাথে এনগেজড আছেন, সেই কারণে ওনার সাথে প্রতিটা মিটিং টাইমলি থাকার পরও দেখা যায় যে সময়গুলো ক্রস করে যায়। তো যে স্টেপ নিয়েছেন তাতে হয়তো কখনো কখনো তার একটু বেশি সময় লাগে, কিন্তু ওনার সিকিউরিটি নিয়ে ওই টেনশন আছে বলে মনে হয় না, কারণ তিনি একটা সিকিউরড গাড়িতে যান, তার আশপাশে প্রয়োজনীয় সংখ্যক আগে মেসেজ দিতে চাচ্ছেন এর মাধ্যমে। অবশ্যই মেসেজ দিতে চাইছেন, সেটা হচ্ছে আমি অপ্রয়োজনীয়, আমি আমার নিরাপত্তাকে একেবারে গুরুত্ব দেব না তা না, বরং মাঝে মাঝে তিনি যে কাজটা করছেন এটা নিয়ে কারো কারো প্রশ্ন আছে। তিনি মাঝে মাঝে তার এই সিকিউরিটি ব্যারিয়ার ভেঙে ফেলছেন, বাইরে গেছেন, উনি সাধারণ মানুষের সাথে মিশে যেতে চাইছেন, এগুলো সিকিউরিটি থ্রেট তৈরি করে কিনা প্রশ্ন আছে। এটা আমিও এই প্রশ্ন আছে বলে মনে করি, কিন্তু একই সাথে উনি মেসেজ জনগণের কাছে উনি এটা ফিলও করেন, শুধু মেসেজ দিতে চাইছেন এভাবে বলবো না, মানুষ মেসেজটা পাচ্ছে যে এতদিন অপ্রয়োজনীয় একটা বিষয় মানুষের উপরে চাপিয়ে দিয়ে আমি নিজে কতবার এরকম রাস্তায় আটকেছিলাম। শেষ একটা ব্যক্তিগত প্রশ্ন করে আলোচনাটা শেষ করতে যাচ্ছিলাম। মানে আপনি তো আপনার একটা বক্তব্য আমি পাচ্ছিলাম যে আমি পেশায় ডাক্তার না, ঘটনাচক্রে ডাক্তারি পাশ করেছে, এই কথাটা কেন বলেছেন বা ওই প্রফেশনে কখনো গেলেন না কেন? ঘটনাচক্র বলছি আসলে এটা ঠিক না যে আমি হুটহাট চলে গেছি। আমি ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল এবং আমি খুবই আগ্রহী ছিলাম মেডিকেলে পড়তে, এবং আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার জীবনের সবচেয়ে আনন্দময় ঘটনাগুলোর একটা ওটা, এবং আমি পড়াটাও খুবই এনজয় করেছি। আমি মেডিকেলের ছাত্র ছিলাম, আমি স্টিল এটার জন্য প্রাউড। আমি খুব আগ্রহ করে মেডিকেলে পড়েছি, কিন্তু যেটা হয় শেষ পর্যন্ত যেহেতু আর প্র্যাকটিস, আমি ইন্টার্নশিপের পর আর একদিনও ডাক্তারি প্র্যাকটিস করিনি। এটার কারণ হচ্ছে আমি 4th ইয়ারে ডিসাইড করেছি আমি কোনোদিন সিনেমা বানাতে চাই। এখন সিনেমা বানাতে চাইলে তো আসলে আর ডাক্তারি করা যাবে না, সুতরাং আমাদের মতো একটা মধ্যবিত্ত ফ্যামিলির কোনো ছেলের জন্য এই সিদ্ধান্ত নেওয়া কঠিন, বাট আই মেড দ্যাট ডিসিশন এবং ছেড়ে দিলাম। সেই কারণে আসলে কখনো ডাক্তারি করা হয়নি ইন্টার্নশিপের পর। ইন্টার্নশিপও তো আসলে আপনার মানে এক ধরনের প্র্যাকটিসিং ডাক্তারি, এরপর আর একদিনও না, ওই হচ্ছে ব্যাপার। সেই জন্য নামের সাথে ওটা আছে এবং সামহাও এটা মিডিয়াতে থাকতে থাকতে সবার কাছে চলে গেছে। কিন্তু সেই সিনেমাতে না যে পরে আবার মানে এখন যাওয়ার সময় শেষ হয়ে যায়নি। আমি যখন ফিল্মে পড়াশোনা করছিলাম তখন আমি সামান্য কিছু কাজ করেছিলাম, এরপর আসলেই করিনি, কারণ আমার যখন যেটা ইচ্ছে করে তাই করেছি। কিছুদিন পলিটিক্সে ঢুকে গেলাম, তারপর আবার সেটা ছেড়ে এখন এখানে আসলাম। তবে আমি ডিসাইড করছি ইভেন আমার এই দায়িত্বে থাকা অবস্থায় যদি 1-2 দিনের ছুটি ম্যানেজ করা যায়, একটা শর্ট ফিল্মের শুটিং করার অবস্থা হয়, পোস্ট প্রোডাকশনের কাজ তো সন্ধ্যায় করা যাবে, আমি একটু স্ক্রিপ্ট নিয়ে কাজও করছি, দেখেন সময় পান কিনা। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আরো অনেক ছেলে প্রশ্ন করা যেত, তবে আজকে যথেষ্ট বেশি অনেক হয়েছে।